আসসালামু আলাইকুম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে বিএড প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। বিএড শ্রেণী পাঠদানের আজকে তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমি ডক্টর কামরুজ্জামান আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের আবশ্যিক সাবজেক্ট যে পাঁচটি বিষয়ে বিষয় বিএড কোর্সের সাথে জড়িত, তার মধ্যে প্রথম যে বিষয়টি সম্পর্কে আলোচনা করা হয়েছিল মাধ্যমিক শিক্ষা। আজ আমরা দ্বিতীয় আবশ্যিক একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। বিষয়টি হচ্ছে শিখন শেখানো দক্ষতা ও কৌশল। শিখন শেখানো দক্ষতা ও কৌশল এটি আপনাদের আবশ্যিক বিষয়ের সাথে সম্পৃক্ত। এই বিষয়ের উপরে আলোচনার শুরুতেই আমরা এই বিষয়টির সিলেবাস সম্পর্কে অতি সংক্ষিপ্ত আলোচনা করব। এই বিষয়টির সিলেবাসে সাথে সম্পৃক্ত করা হয়েছে 9টি ইউনিট। এই ইউনিটগুলোর টাইটেল অর্থাৎ শিরোনামের উপরে সংক্ষিপ্ত আলোচনা রেখেই আমি এই বিষয়ের শিরোনামের উপরে কথা বলবো। তো এই বিষয়ের সাথে সম্পৃক্ত করা হয়েছে ইউনিট 1। ইউনিট 1 এর মধ্যে জাতীয় শিক্ষাক্রম 2010 ও 2012 এই শিক্ষাক্রমের পর্যালোচনা করা হয়েছে এখানে। ইউনিট 2 এর সাথে সম্পৃক্ত করা হয়েছে শিখন শেখানোর জন্য বিশ্বাস মূল্যবোধ, মূল্যবোধের তাৎপর্য, ব্যক্তিগত বিশ্বাস মূল্যবোধের উপরে আলোচনা পর্যালোচনা, সংশোধন শিখন, শেখানো সম্পর্কিত সাধারণ বিষয়গুলো চিহ্নিতকরণ ইত্যাদি। ইউনিট 3। ইউনিট 3 এর মধ্যে সম্পৃক্ত করা হয়েছে শিক্ষক যোগ্যতা, যোগ্যতার ধর্ম ও বৈশিষ্ট্য, আদর্শ শিক্ষক, শিক্ষকের যোগ্যতা, শিক্ষক যোগ্যতার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়। ইউনিট 4। ইউনিট 4-এ সম্পৃক্ত করা হয়েছে যোগাযোগের দক্ষতা, ফিডব্যাক, ভূমিকা অভিনয়, সম্ভাষণ, মৌখিক অভিব্যক্তি, শোনার দক্ষতা ইত্যাদি। ইউনিট 5। ইউনিট 5-এ সম্পৃক্ত করা হয়েছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। এর ভিতরে সম্পৃক্ত করা হয়েছে আদর্শ শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, শ্রেণীকক্ষের পরিবেশ, বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিরাপত্তার জন্য কৌশল নির্ধারণ, শিক্ষার্থী আচরণ নীতিমালা ইত্যাদি, পুরস্কার ও শাস্তি প্রদান ইত্যাদি বিষয় সম্পৃক্ত করা হয়েছে। ইউনিট 6। ইউনিট 6-এর মধ্যে আলোচনা করা হয়েছে শিখন শেখানো পদ্ধতি ও কেশন ব্যবহার দক্ষতা ও ব্যবহার দক্ষতা, শিখন শেখানো পদ্ধতির ধারণা ও প্রকারভেদ, অর্থাৎ শিখনের প্রকারভেদ কয়টি ও কি কি, এই সমস্ত বিষয়ের উপরে এখানে আলোচনা করা হয়েছে। এছাড়াও শিখন সূত্রগুলো, শিখন শেখানোর পদ্ধতি ও কৌশলের রূপান্তর ইত্যাদি বিষয়ের উপরে এই ইউনিট 6 এর মধ্যে আলোচনা করা হয়েছে। ইউনিট এরপর ইউনিট 7। ইউনিট 7-এর সাথে সম্পৃক্ত করা হয়েছে পাঠ পরিকল্পনা। এই পাঠ পরিকল্পনা এটি বিএড শিক্ষার্থীদের জন্য অতীব প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট বা বিষয় হিসেবে স্বীকৃত। পাঠ পরিকল্পনা ছাড়া একজন শিক্ষক তার টিচিং মেথডকে পরিকল্পিতভাবে উপস্থাপন করতে পারে না, যতই সে দক্ষ বা যোগ্য
বা অধিকতর গুণের অধিকারী হোক না কেন, পরিকল্পনা ছাড়া কাজের বাস্তবায়ন কোনো অবস্থাতে সম্ভব নয়। এই জন্যে একজন আদর্শ শিক্ষকের জন্য পাঠ পরিকল্পনার কোনো বিকল্প নেই। অর্থাৎ একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে কতটুকু পাঠ প্রদান করবে, কোন মেথডের উপরে ভিত্তি করে তার পাঠ স্থাপন করবে, এবং কতটুকু ভয়েস সে প্রদান করবে, কতগুলো শিক্ষার্থীকে নিয়ে তার পাঠ প্রদান করা হবে, সব বিষয়ের সম্পৃক্ততা এই পাঠ পরিকল্পনার মধ্যে থাকবে। পাঠ পরিকল্পনার মাধ্যমে একজন শিক্ষক যেমনি সুন্দরভাবে তার পাঠ স্থাপন করতে পারে, তেমনি একজন শিক্ষার্থী পাঠকে অধিক মনোযোগের সাথে শ্রবণ করতে ও বিষয়ের উপরে সর্বোৎকৃষ্ট ধারণা গ্রহণ করতে সক্ষম হয়। এরপর ইউনিট 8, শিখন সহায়ক উপকরণ। একটি বিষয় আমরা বক্তব্যের মাধ্যমে যত সহজ করে সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপন করার চেষ্টা করি না কেন, বিষয়টি যদি বক্তব্যের পাশাপাশি একটি উপকরণের সমন্বয় করা হয়, তাহলে ওই শিক্ষকের বক্তব্য অধিক গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। এই জন্যই শিক্ষা সংক্রান্ত উপকরণ বা শিক্ষণ সহায়ক উপকরণ শিক্ষণীয় পরিবেশকে এবং শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কে সমন্বয় ঘটাতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে। এরপর আমরা ইউনিট 9, সর্বশেষ ইউনিট, যেখানে পেশাগতভাবে উন্নয়নের উপায় দক্ষতা। অর্থাৎ পেশা হিসেবে আমরা যারা বিএড প্রশিক্ষণ গ্রহণ করছি, শিক্ষকতার পেশায় আমাদের অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা, একান্ত ইচ্ছা আছে বলেই আমরা এই কোর্সের সাথে সম্পৃক্ত হয়েছি। সঙ্গত কারণে এই পেশাগত উন্নয়ন কিভাবে সংগঠিত হবে তা এই শেখানো দক্ষতা ও কৌশল এই সাবজেক্টের মধ্যেই, এই বিষয়ের মধ্যেই অ্যানালাইসিস করা হয়েছে, সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। এই জন্য বিএড প্রশিক্ষণার্থীদের জন্য আবশ্যিক বিষয়ের মধ্যে এই বিষয়টি একটি গ্রহণযোগ্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তো আমরা অতি সংক্ষিপ্ত পরিসরে ইউনিটগুলোর শিরোনামের উপরে ভিত্তি করেই আজকে এই ক্লাসের প্রথম সেশনে আমি আলোচনা করার চেষ্টা করেছি। বিষয়গুলো আপনাদের বাংলায় লেখা হয়েছে এবং এই আজকের ক্লাসটি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পিডিএফ আকারে প্রেরণ করেছি। আপনারা যারা ক্লাসে যোগদান করতে পারেননি বা যোগদান করেছেন, তারা এই ক্লাসটির ভিডিও দেখে নেবেন এবং এই বিষয়গুলো ডাউনলোড করে এই বিষয়ের সিলেবাস এবং নিচে যে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এখন কথা বলবো, এই বিষয়গুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা এখান থেকে গ্রহণ করার চেষ্টা করবেন বলে আমি আশা করি। তো এখন আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো এখানে সিলেকশন করেছি, আজকে এই ক্লাসে আমি 10টি সংক্ষিপ্ত বিষয়ের উপরে এই ক্লাস নোটটা তৈরি করার চেষ্টা করেছি। এই 10টি সংক্ষিপ্ত বিষয়ের উপরে বিস্তারিত ভাবে কথা বলার তেমন কোনো সুযোগ পাওয়া যাবে না। তো আমরা যেটুকু পারি প্রশ্নের টাইটেল বা শিরোনামের উপরে ভিত্তি করে অতি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা সাবজেক্টের এই বিষয়ের আলোচনার শুরুতেই, সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনার শুরুতেই এই বিষয় এর যে শিরোনাম, বিষয়ের শিরোনাম কি? শিখন, শেখানো, দক্ষতা ও কৌশল। তো এই বিষয়ের সাথে সম্পৃক্ত করা হয়েছে শিখন, শেখানো, দক্ষতা ও কৌশল। শিখন, শিখন, শেখানো, দক্ষতা ও কৌশল। আমরা কিন্তু এখানে লিখেছি
শিখন, শিক্ষণ ও শিক্ষা। তো আমরা বিষয়টি নিয়ে আগে কথা বলবো। শিখন কি? শেখানো, দক্ষতা এবং কৌশল, এই চারটা বিষয়ের উপরে আমরা কথা বলবো। তো শিখন, শিখন বিষয়টা হচ্ছে শেখার প্রক্রিয়া বা কোনো কিছু শেখার কাজ। আপনি কোনো কাজ সম্পাদন করতে চাচ্ছেন, এই কাজটা কিভাবে আপনি করবেন, কোন প্রক্রিয়ায় এই কাজটা সম্পাদন করবেন, সেটা হচ্ছে আপনার শিখন। অর্থাৎ আপনি এর মেথডটাকে খুঁজে বের করে, এর কৌশলটাকে খুঁজে বের করে ওই কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। এই প্রচেষ্টাটাই হচ্ছে আপনার শিখন। এটি একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া যা ব্যক্তির মধ্যে জ্ঞান, দক্ষতা এবং আচরণের ইতিবাচক পরিবর্তন ঘটায়। এই শিখনটা কি করে? এটা প্রকৃতপক্ষে একটা অভ্যন্তরীণ প্রক্রিয়া। আপনি, আপনার সহকর্মী, আপনার প্রতিবেশী, আপনার পাশে যারা থাকবে, সকলকে একই কাজ দেওয়া হলো, একই কাজ দেওয়া হলো, যে কাজটি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করার কথা। কিন্তু এই নির্দিষ্ট সময়ে সম্পাদন করতে যে তিনজন ব্যক্তি কিন্তু ত্রিমুখী প্রচেষ্টা ব্যবহার করবেন। সবাই কিন্তু একমুখী প্রচেষ্টার মধ্য দিয়ে এই কাজ সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ ব্যক্তি থেকে ব্যক্তির যোগ্যতা ভিন্ন, ব্যক্তি থেকে ব্যক্তির দক্ষতা ভিন্ন, ব্যক্তি থেকে ব্যক্তির গ্রহণ করার ক্ষমতা ভিন্ন, এবং ব্যক্তি থেকে ব্যক্তির শক্তি ও সামর্থ্য ভিন্ন। সঙ্গত কারণে একজন ব্যক্তি তার কাজ তার দক্ষতা ও কৌশলের উপরে ভিত্তি করে করবে, অন্যজন ব্যক্তি তার নিজ দক্ষতা এবং কৌশলকে কাজে লাগিয়ে উক্ত কর্ম সম্পাদন করার চেষ্টা করবে। সঙ্গত কারণে আমরা এখানে দেখছি যে শিখন, পদমতান্ন শিখন, এই শিখনটা হচ্ছে প্রকৃতপক্ষে শেখার একটা প্রক্রিয়া। কাজ কিভাবে করবেন, এই কাজ কোন ভাবে আপনি করবেন, এটা শেখার একটা প্রক্রিয়া। এটি হচ্ছে একটা অভ্যন্তরীণ বিষয়, আপনার ভিতরকার বিষয়, যে বিষয়টি আপনার মধ্যে জ্ঞান, দক্ষতা বা আচরণের পরিবর্তন ঘটাতে সর্বাত্মক সহযোগিতা করে। তো এটা হচ্ছে শিখন। আর শেখানো, শেখানো দ্যাট মিনস শিক্ষণ। তালবস্বরস্বী ক্ষীয় মধ্যাহ্ন শিক্ষণ, এটা হচ্ছে টিচিং, এটা হচ্ছে টিচিং। তাহলে শেখানো, আপনি যা শেখাবেন, আপনি এজ এ টিচার, আপনি যা টিচ দিবেন আপনার স্টুডেন্টদেরকে, এটা হচ্ছে শেখানো। আর দক্ষতা হচ্ছে আপনার অর্জিত অভিজ্ঞতার সমন্বিত সমাহারই হচ্ছে দক্ষতা। তাহলে অর্জিত অভিজ্ঞতার সমন্বিত সমাহারই হচ্ছে দক্ষতা। আমরা এখানে দেখব শিখন। শিখনটা হচ্ছে কাজ, কোনো কিছু শেখার কাজ, কোনো কিছু শেখার কাজ, এটা হচ্ছে শিখন। আর শেখানোটা হচ্ছে কি, এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? এটাকে হচ্ছে ইংরেজিতে বলবো লার্নিং। এরপর শেখানো, টিচিং, যেটাকে আমরা বলবো বাংলায় শেখানো বা শেখানো বা শিক্ষণ। তাহলে শিখুন কোনো কিছু শেখার কাজ, যেটাকে আমরা লার্নিং বলছি। আর শেখানো, দ্যাট মিনস যেটাকে আমরা শিক্ষণ বলছি, এটা হচ্ছে টিচিং। তাহলে দুইটা জিনিস গেল। এরপরে আমরা আলোচনা করব দক্ষতা। দক্ষতাটা হচ্ছে কি, ইংরেজিতে যেটাকে বলা হয় স্কিল, স্কিলনেস যেটাকে বলতে পারি, এটা হচ্ছে দক্ষতা। এরপরে হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি, এটাকে আমরা বলবো কৌশল। কৌশল,
তাহলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষণটা হচ্ছে কোনো কিছু শেখার কাজ, যেটাকে লার্নিং হিসেবে আমরা স্বীকৃতি দিচ্ছি। আর শেখানোটা হচ্ছে, যার আরেকটি বাংলা হচ্ছে শিক্ষণ, এটা হচ্ছে টিচিং, যা শিক্ষক শিক্ষার্থীদেরকে দিয়ে থাকেন। আর লার্নিংটা, এটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ে এর সাথে সম্পৃক্ত। এখানে সম্পৃক্ত কে? শিক্ষক প্লাস শিক্ষার্থী এখানে সম্পৃক্ত। আর টিচিংটা হচ্ছে শিক্ষক নিজেই সম্পৃক্ত এর সাথে, শিক্ষক আর স্কিলনেস এর সাথে সম্পৃক্ত হচ্ছে শিক্ষক শিক্ষার্থী প্লাস আদার্স সমস্ত পেশাজীবী প্লাস সকল পেশাজীবী। এরপরে হচ্ছে কৌশলের সাথে সম্পৃক্ত হচ্ছে এরা সবাই। এরপরে হচ্ছে আমরা যে বিষয়টা তাহলে দেখছি এখানে, যে এক নজরে আমরা দেখলাম যে তাহলে এখন শিক্ষণ জিনিসটাকে টিচিং, শিক্ষক যা দেন শিক্ষার্থীদেরকে, তারা অডিয়েন্সকে যা দিয়ে প্রদান করেন সেটা হচ্ছে টিচিং। আর দক্ষতা হচ্ছে অভিজ্ঞতার সমন্বিত সমাহার। দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষ তার কর্মস্পৃহাকে চূড়ান্ত সীমার দিকে ধাবিত করে। সঙ্গত কারণে এই দক্ষতা যাকে সে কাজে লাগিয়ে তার সকল কর্মকে সুন্দরভাবে সম্পন্ন করার একটা সুযোগ সে খুঁজে পায়, এটাকে আমরা দক্ষতা বলবো। আর কৌশলটা হচ্ছে যে পথ বা পন্থাকে সে কাজে লাগিয়ে তার সংশ্লিষ্ট কাজটি অধিক কম সময়ে অপেক্ষাকৃত সুন্দরভাবে সম্পন্ন করার সুযোগ সৃষ্টি করতে পারে, সেটাকে আমরা কৌশল বলবো বা স্ট্র্যাটেজি বলবো। তো আমরা এখানে শিখলাম যে এই সাবজেক্ট বা বিষয়ের উপরে, বিষয়ের শিরোনামের উপরে একটু সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে শুনতে পেলাম। এই আলোচনার উপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কারোর কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন এখন অথবা পরবর্তীতে। আমরা এখন আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্নের উপরে। এই কোর্সের আমি বোধহয় আপনাদেরকে 20 থেকে 25টির মতো সংক্ষিপ্ত প্রশ্ন সংযোজন করেছি। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে আশা করা যায় আপনাদের পর্বমধ্য এবং চূড়ান্ত পরীক্ষায় আসবে। এর বাইরে প্রশ্ন আসার মতো তেমন কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। তো ওই প্রশ্নগুলোর মধ্যে আজকে 10টি প্রশ্নের উপরে আপনাদেরকে আমি এই ক্লাসটি সাজিয়েছি, এবং এই 10টি প্রশ্ন উত্তর পিডিএফ আকারে আমি প্রেরণ করেছি আপনাদের হোয়াটসঅ্যাপে। তো আরেকটি ক্লাস এই সংশ্লিষ্ট বিষয়ের উপরে যখন নেওয়া হবে, তখন অবশিষ্ট প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আগামী ক্লাসে। তো আজকে যে প্রশ্নগুলো এখানে আমি সংযোজন করেছি, এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে একটু দেখি, এবং অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে এর উপরে দুই একটি কথা বলেই আমি আমার ক্লাস শেষ করব। কারণ এই প্রশ্নগুলো অত্যন্ত সহজ সাবলীল এবং খুব আহ মানে কি বলা যায়, সব ওয়ার্ড দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর আমি সাজিয়েছি বা সাজানোর চেষ্টা করেছি, যেটি আপনারা 1 থেকে 2 বার করলে আশা করা যায় এই প্রশ্নের উত্তরের উপরে আপনাদের একটা দখল চলে আসবে বলে আমি মনে করি। তো এখানে আমরা প্রথম যে বিষয়টি দেখছি, শিখন ফল কি? দুটি শিখন ফল লিখুন। একটা প্রশ্ন আসছে আপনাদের ফাইনাল পরীক্ষায়, এই কোর্সের উপরে একটা প্রশ্ন আমি দেখেছি, যে প্রশ্নটা আমরা 1 নম্বরে সম্পৃক্ত করেছি। এবং টিচিং মেথডের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে কি শেখালো, কতটুকু শেখালো, শিক্ষার্থীরা কতটুকু শিখতে পারলো বা কতটুকু শিখতে তারা পারবে। এটাই হচ্ছে একজন শিক্ষকের কাছ থেকে একজন শিক্ষার্থীর সব থেকে বড় পাওয়া। শিকল ফল কি জিনিস?
যেটাকে আমরা ইংরেজিতে লার্নিং আউটকাম বলি। এখানে লেখা হয়েছে শিখন ফলটা হচ্ছে কি জিনিস, লার্নিং আউটকাম। শিখলো, শেখার পরে কি নিয়ে সে বাড়ি যাচ্ছে, কি নিয়ে আজকের ক্লাসটা সে শেষ করলো, কোন কোন বিষয়ের উপরে তার দখল আসলো, কোন কোন বিষয়ের উপরে সে জানতে পারলো, ইত্যাদি বিষয়। এই বিষয়গুলো কি আসলে, সেই বিষয়টার উপরে এই প্রশ্নটা সাজানো হয়েছে, শিখন ফল। তাহলে শিখন ফল হচ্ছে ইংরেজি প্রতিশব্দ লার্নিং আউটকাম। শিখন ফল হলো একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি কোর্স বা পাঠ শেষে একজন শিক্ষার্থী কি শিখবে বা কি অর্জন করবে তার একটি সুস্পষ্ট বর্ণনা। আমি আজকে ক্লাস আপনাদের সামনে নিচ্ছি। এই ক্লাস শেষে আপনারা আজকে এই টপিকসের উপরে কতটুকু জ্ঞান আহরণ করতে পেরেছেন, কতটুকু জ্ঞান আহরণ করতে আপনারা পেরেছেন বা কতটুকু জ্ঞান রপ্ত করতে পেরেছেন, তার একটা সুস্পষ্ট বর্ণনাই হচ্ছে শিখন ফল। অর্থাৎ এই শিখন ফলটা একটা ক্লাসের সাথে সম্পৃক্ত হতে পারে, একটি বিষয়ের সাথে সম্পৃক্ত হতে পারে, একটা টোটাল কোর্সের সাথে সম্পৃক্ত হতে পারে, একটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত হতে পারে। সে তার জীবনে আজ 40 বছরে উপনীত হয়েছে, এই 40 বছর সে তার জীবন পরিচালনা করতে গিয়ে কোন কোন বিষয়ের উপরে কতটুকু জ্ঞান সে আহরণ করতে পারলো এবং এই জ্ঞানগুলো কতটুকু সে কাজে লাগাতে পারলো, ইত্যাদি বিষয় এই শিখন ফলের সাথে সম্পৃক্ত। দুটি শিখন ফল লিখুন। দুটি শিখন ফল এখানে আমি তুলে ধরেছি। শিক্ষার্থীরা খাদ্য সংরক্ষণের পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি বর্ণনা করতে পারবে। অর্থাৎ একজন শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে খাদ্য গুদামজাতকরণের ব্যাপারে বক্তব্য উপস্থাপন করলেন। তিনি তার বক্তব্য তার মেধার উপরে ভিত্তি করে দক্ষতাকে কাজে লাগিয়ে উপকরণ ব্যবহার করে তিনি ক্লাসে তার বক্তব্য উপস্থাপন করলেন। বাট শিক্ষার্থীরা এই চতুর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে কতটুকু জ্ঞান রপ্ত করতে পারলো, এটাই হচ্ছে শিখন ফল। খাদ্য সংরক্ষণের উপরে ক্লাস নিলে সংরক্ষণ সংক্রান্ত জ্ঞান তারা কতটুকু আহরণ আহরণ করতে পারলো। আবার যদি একজন টিচার ইংরেজির উপরে ক্লাস নেন, তাহলে ওই ইংলিশ, আমরা ধরে নিই একজন টিচার ভয়েস চেঞ্জের উপরে ক্লাস নিচ্ছে, এই ভয়েস চেঞ্জের উপরে শিক্ষার্থীরা কতটুকু জ্ঞান রপ্ত করতে পেরেছে, ভয়েস চেঞ্জ তারা করতে শিখেছে কিনা, ভয়েস চেঞ্জের কোন কোন আঙ্গিকে তারা সমাধান করতে সক্ষম হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে তারা জ্ঞান আহরণ করতে পারবে। তো এখানে আমরা শিখন ফলের উপরে কথা বললাম, লার্নিং আউটকাম যেটা, অর্থাৎ শিখন ফল কি, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে কথা বললাম। নাম্বার 2, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রফলগুলো কি। এখানে আমরা 3টি ক্ষেত্রফলের কথা বলেছি: পেশাগত জ্ঞান উপলব্ধি, পেশাগত অনুশীলন ও প্রয়োগ এবং পেশাগত মূল্যবোধ ও সম্পর্কে স্থাপন। নাম্বার 3, পাঠ পরিকল্পনা। এটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিএড শিক্ষার্থীদের জন্য। পাঠ পরিকল্পনা হচ্ছে পরিকল্পিত পাঠ দানের একটা পূর্ব কল্পনা, যার উপরে ভিত্তি করে একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে অধিক সুন্দর, কাঙ্ক্ষিত এবং যুক্তিসঙ্গত বক্তব্য উপস্থাপন করতে পারে না। এই পাঠ পরিকল্পনার ধাপ গুলি লেখার কথা এখানে বলা হয়েছে। এই পাঠ পরিকল্পনার উদ্ভাবক মূলত ছিলেন জার্মান শিক্ষাবিদ ও দার্শনিক জন ফ্রেডারিক হার্বার্ট। তিনি এই পাঠ পরিকল্পনার ধাপকে 5টি স্তরে বিভাজন করেছিলেন, যেটাকে হার্বার্টের পঞ্চসোপান নীতি বলে বিশ্লেষণ করা হয়ে থাকে। এই পঞ্চসোপানের আলোকে আধুনিক পাঠ পরিকল্পনায় 2টি সোপানকে একীভূত করে ত্রিসোপান হিসেবে উপস্থাপন করা হয়েছে। আধুনিক শিক্ষাবিদগণ এটাকে ত্রিসোপান আকারে উপস্থাপন করেছেন। তো প্রকৃতপক্ষে এই 5টি সোপানই রয়ে গেছে 3টি সোপানের মধ্যে। তো আমরা দেখবো এখানে এই 5টি সোপান কি ছিল। নাম্বার 1 প্রিপারেশন, নাম্বার 2 প্রেজেন্টেশন, নাম্বার 3 হচ্ছে অ্যাসোসিয়েশন বা কম্পারিজন, নাম্বার 4 জেনারেলাইজেশন এবং নাম্বার 5 অ্যাপ্লিকেশন। এই হার্বার্টের পঞ্চসোপান নীতির উপরে ভিত্তি করে এখন বর্তমানে এই পঞ্চসোপানকে সংক্ষিপ্ত করে ত্রিসোপানে বিভাজন করা হয়েছে পাঠ পরিকল্পনাকে। তো আমরা এভাবে, যেহেতু নাম্বার 1 এখানে 1 নাম্বার, আমরা চেষ্টা করব এই 5টিকে তুলে ধরে, অবশ্যই এই তিনটিকে আমরা তুলে ধরবো। আর যদি এখানে প্রশ্ন আসে আধুনিক পাঠ পরিকল্পনার সোপান কয়টি,
তখন আমরা সরাসরি লিখবো তিনটি: প্রস্তুতি, উপস্থাপন এবং মূল্যায়ন। নাম্বার 4, ফিডব্যাক কি? নাম্বার 5, উচ্চতর চিন্তন দক্ষতা বৃদ্ধির উপায়গুলো কি কি? এখানে আমরা অনেকগুলো উপায় লিখেছি, এখানে আমরা 5টি উপায়ের কথা লিখবো, অর্থাৎ সমস্যা সমাধান, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা। এভাবে এর মধ্য থেকে আমরা 11টি এখানে বিষয় তুলে ধরা হয়েছে, অর্থাৎ 11টি উপায় তুলে ধরা হয়েছে, এর মধ্য থেকে যে কোনো 5টি আমরা লিখবো। এরপরে নাম্বার 6 প্রশ্ন হচ্ছে শারীরিক ভাষা বলতে কি বোঝায়? এই শারীরিক ভাষাটা হচ্ছে প্রকৃতপক্ষে যারা বাক বা শ্রবণ প্রতিবন্ধী তাদেরকে প্রশিক্ষণ দিতে বা শিক্ষা দিতে আমরা শারীরিক ভাষাটাকে ব্যবহার করি। শারীরিক ভাষা মূলত অমৌখিক যোগাযোগ, মুখ দিয়ে যোগাযোগ করা হবে না, অঙ্গকে কাজে লাগিয়ে, শরীরের মুখ ব্যতীত অন্য অঙ্গকে কাজে লাগিয়ে আপনার অডিয়েন্সকে বোঝানোর একটা কৌশল, যাকে আমরা শারীরিক ভাষা বলি। এক কথায় শারীরিক ভাষা মানুষের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যেমন আপনি আপনার ছোট্ট ভাইটাকে অথবা বোনটাকে উপেক্ষা করে আরেকজনকে কোনো একটা জিনিস বোঝানোর চেষ্টা করছেন, যদি আপনি মৌখিক ভাষার মাধ্যমে এই যোগাযোগটা সম্পাদন করেন বা সম্পন্ন করেন, তাহলে আপনার ছোট্ট ভাইটি সে সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারবে। বাট যদি আপনি আপনার অঙ্গভঙ্গিমার মাধ্যমে তাকে বুঝান, তাহলে কিন্তু ছোট্ট ভাইটি আহাজারি করবে, বরং সে বিষয়টি বোঝার চেষ্টা করেও ব্যর্থ হবে। তাই শারীরিক ভাষা হচ্ছে যোগাযোগের একটা অন্যতম মাধ্যম, যা অন্য একজনকে গোপন করে তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছানোর একটা সুযোগ তৈরি করে দেয়। নাম্বার 7, পুরস্কার প্রদানের 4টি ইতিবাচক দিক। পুরস্কার প্রদান করলে কি হয়? কাজের স্বীকৃতি, উৎসাহ প্রদান, কর্মীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য এবং কর্মস্পৃহা বৃদ্ধি পায়। উপকরণ তৈরির বিবেচ্য দিকগুলো। উপকরণ আপনি একটা ব্যবহার করবেন। আজ আপনি ক্লাসে টিচিং দিচ্ছেন গণিতের উপরে, গণিতের উপরে একটা টিচিং প্রদান করছেন। ক্লাসে আপনি নিয়ে আসলেন রবীন্দ্রনাথের একটা ছবি, সাংঘর্ষিক হয়ে গেল আপনার টিচিং এর সাথে উপকরণ। সঙ্গত কারণ, উপকরণ যখন আপনি তৈরি করতে যাবেন এবং উপকরণ যখন আপনি প্রদর্শন করবেন, তখন অবশ্যই আপনার ক্লাসের সাথে, আপনার শ্রেণীকক্ষের সাথে, আপনার শ্রেণী পাঠদানের সাথে অধিগ্রহণযোগ্য এবং সামঞ্জস্যপূর্ণ একটি উপকরণ আপনাকে ব্যবহার করতে হবে। উপকরণ যদি আপনার টিচিং এর সাথে সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে ওই উপকরণ ব্যবহার যথার্থ না হয়ে বরং ততটাই ক্ষতির কারণ হবে যতটা না লাভের জন্য আপনি আপনার উপকরণটা উপস্থাপন করার চেষ্টা করেছেন। সঙ্গত কারণে উপকরণ তৈরির বিবেচ্য দিকগুলো বিশেষ করে খেয়াল রাখতে হবে। তো উপকরণ তৈরির বিবেচ্য বিষয়গুলো আমরা এখানে 10টি বিষয়ের সাথে সম্পৃক্ত করেছি, যে উপকরণ তৈরি করতে গেলে কি কি বিষয়ের বিবেচনায় রাখতে হবে। নাম্বার: উদ্দেশ্য, বিষয়বস্তু, উপকরণ নির্বাচন, শিক্ষার্থীর অভিজ্ঞতা, উপকরণের নিরাপত্তা, শিক্ষার্থীর স্তর, অর্থাৎ কোন ক্লাসে সে পড়ে। আপনি ক্লাস 1-এ একটা উপকরণ উপস্থাপন করলেন, যে উপকরণটা প্রকৃতপক্ষে ক্লাস 10 অথবা ক্লাস ইন্টারমিডিয়েট ক্লাসে প্রয়োগ করার কথা ছিল, সেই উপকরণটি আপনি ক্লাস 1-এ ব্যবহার করলেন। সঙ্গত কারণে, স্তর ভিত্তিক ভিন্নতার কারণে এই উপকরণ সার্থকতার পরিবর্তে রক্ষতাই বয়ে আনতে পারে। সঙ্গত কারণে উপকরণ ব্যবহারের জন্য স্তর বিশ্লেষণ, স্তরকে কাজে লাগানো একটা গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 9, প্রশ্ন: শিক্ষক কেন্দ্রিক পদ্ধতির 4টি দুর্বলতা চিহ্নিত করো। শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি কি, এই বিষয়টা আগে আপনাদের জানা দরকার। অর্থাৎ শিক্ষক কেন্দ্রিক বিষয় হচ্ছে শিক্ষকই সর্বেসর্বা। এক কথায় শিক্ষক বলবে, শিক্ষার্থীরা শুনবে। শিক্ষার্থীদেরকে রেসপন্স করার মতো তেমন কোনো সুযোগ এখানে থাকবে না। এটাকে আমরা শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি বলি। এই শিক্ষক কেন্দ্রিক পদ্ধতির দুর্বলতা অনেক রয়েছে, তার মধ্যে 4টি দুর্বলতা চিহ্নিত করতে বলেছে। 1 নাম্বার হচ্ছে শিক্ষক কেন্দ্রিক
পদ্ধতিতে, পাঠদান পদ্ধতিতে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় থাকে। নাম্বার টু হলো ব্যক্তিগত চাহিদার অভাব থাকে। নাম্বার থ্রি তত্ত্বীয় জ্ঞান বেশি, প্রয়োগ কম। নাম্বার ফোর হচ্ছে সৃজনশীলতার অভাব। এখানে শিক্ষার্থীরা সৃষ্টি করার মানসিকতা হারিয়ে ফেলে। এখানে শিক্ষার্থীরা তত্ত্বীয় জ্ঞান বেশি পায়, প্রয়োগ তারা করতে পারে না। ব্যক্তিগত যে চাহিদা থাকে, এই চাহিদাগুলো তারা পুরাপুরি আদায় করতে ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ ব্যর্থ হয়। কেউ কেউ সঙ্গত কারণে শিক্ষক কেন্দ্রিক এই পদ্ধতিটা প্রকৃতপক্ষে অধিক দুর্বল এবং অকার্যকর পদ্ধতি হিসেবে বিবেচিত। পদ্ধতি হওয়া উচিত শিক্ষক এবং শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে, এবং এই পরিচালিত পাঠদান প্রকৃতপক্ষে শিক্ষার্থীদেরকে অধিক আগ্রহী করে তুলবে এবং তাদের সৃজনশীলতা বৃদ্ধির একটা সৃজনশীলতা বৃদ্ধির একটা ভিত হিসেবে কাজ করবে বলে আশা করি। বাট টেন, শেষ প্রশ্ন, মাইন্ড ম্যাপিং, মাইন্ড ম্যাপিং কৌশলটির বৈশিষ্ট্য রেখো। মাইন্ড ম্যাপিং কৌশলের বৈশিষ্ট্য অনেক রয়েছে। প্রকৃতপক্ষে জানা দরকার মাইন্ড ম্যাপিং বিষয়টি। এটি হচ্ছে একটি ভিজুয়াল কৌশল, যা তথ্য সংগ্রহ, সংগঠন এবং স্থাপনের জন্য ব্যবহৃত হয়। এটি একটি কেন্দ্রীয় ধারণার চারপাশে শাখা প্রশাখা তৈরি করে তথ্যকে সাজায়, যা মস্তিষ্কের স্বাভাবিক চিন্তাধারা, প্রক্রিয়া অনুরূপ। এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে: এক, কেন্দ্রীয় ধারণা; দুই, শাখা প্রশাখা; তিন, দৃশ্যমান উপস্থাপনা; চার, স্বয়ংক্রিয়তা; পাঁচ, সহজ বোধগম্যতা; ছয়, সৃজনশীলতা বৃদ্ধি; সাত, স্মরণ শক্তি বৃদ্ধি; আট, নমনীয়তা; নয়, সহযোগিতামূলক মনোভাব; এবং দশ হচ্ছে ডিজিটাল টুলস। বর্তমানে মাইন্ড ম্যাপ তৈরির জন্য বিভিন্ন ডিজিটাল টুলস পাওয়া যায়। এগুলো আমরা শুধুমাত্র পয়েন্টগুলো লিখবো, আলোচনা করব না। যেহেতু এই প্রশ্নগুলোর উত্তরে আমাদেরকে 1 নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে, সঙ্গত কারণে আমরা শুধুমাত্র এই পয়েন্টগুলো, কমপক্ষে 5টি পয়েন্ট আমরা এখানে 1 নাম্বারের জন্য তুলে ধরার চেষ্টা করব। তবে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। মাইন্ড ম্যাপিং মূলত কি, এই বিষয়টা হচ্ছে আমাদের জানতে হবে। যে এটি হচ্ছে, মাইন্ড ম্যাপিং হচ্ছে একটি ভিজুয়াল কৌশল, যা তথ্য সংগ্রহ, সংগঠন, উপস্থাপন এর জন্য ব্যবহৃত হয়। এটি একটি কেন্দ্রীয় ধারণার চারপাশে শাখা প্রশাখা তৈরি করে তথ্যকে সাজায়, যা মস্তিষ্কের স্বাভাবিক চিন্তাধারা, প্রক্রিয়ার রূপ। এই বিষয়টি সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তো আজ ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি এর উপরে কথা বললাম। খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের এই সাবজেক্টের, অর্থাৎ শিখন শেখানো, দক্ষতা ও কৌশল, এই আবশ্যিক বিষয়ের সিলেবাসটা আপনাদেরকে অতি সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। সব মিলে আজকের ক্লাস এ পর্যন্তই সমাপ্ত হবে। আপনাদের যদি এই ক্লাসের উপরে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা পরবর্তী সময়ে আহ আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা সরাসরি আমাকে ফোন করে বিষয়গুলো সম্পর্কে জানার সুযোগ পাবেন। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে, আপনাদের সমস্যাগুলোকে সমাধান করার। ধন্যবাদ সকলকে। আজকে এ পর্যন্ত। খুদা হাফেজ।